আসসালামু আলাইকুম। এই বিপিএলে যতগুলো দল হয়েছে রাজশাহীর প্রিপারেশনটা আমার কাছে সবচাইতে বেটার মনে হয়েছে। হান্নান সরকারের বেশ কিছু ম্যাজিক্যাল জায়গাও আছে এবং রাজশাহী খুব বিচার বিবেচনা করে আগে থেকে হোমওয়ার্ক করে এসে তারপর তারা বিডিংয়ে বসেছে। এটাও আমার কাছে খুব ব্যক্তিগতভাবে মনে হয়েছে। রাজশাহী রংপুর তো সবসময়ই প্রফেশনালিজম মেনটেন করে, তবে রাজশাহীটা এবার আসলে নজর কেড়েছে। আমাকে যদি ৩টা পয়েন্টে রাজশাহীর এই টিমটাকে মেনশন করতে বলেন, প্রথম যে বিষয়টা বলবো, বোলিং অ্যাটাকটা সুপারব হয়েছে, সুপার বোলিং অ্যাটাক। ২ নম্বর পয়েন্টটা হচ্ছে মিডল অর্ডারে বিপিএলের কনটেক্সট অনুযায়ী বিদেশি প্লেয়ারের জায়গাটার অভাব আছে, তবে মুশফিকুর রহিম থাকাতে একটা স্টেবিলিটির জায়গা আসবে। কিন্তু তারপরও বলবো মিডল অর্ডারে ম্যাচ উইনিং বিদেশি ক্রিকেটারটা আসলে এই জায়গাটায় অ্যাবসেন্ট আছে, যেটা বিপিএলের সবসময় মিডল অর্ডারে একজন ম্যাচ উইনিং ব্যাটসম্যান লাগে এবং সেটা বিদেশি ব্যাটসম্যান লাগে, যেটা আসলে এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। পরবর্তীতে কি হবে সেটা জানি না। টপ অর্ডারের যে বিষয়টা সেটা হচ্ছে ভালো টপ অর্ডার হয়েছে, কিন্তু নাজমুল হোসেন শান্তকে যদি প্রত্যেক ম্যাচেই আসলে খেলাতে চায় রাজশাহী, সেক্ষেত্রে তাদের প্ল্যানিংটা কেমন হবে সেটা একটা দেখার বিষয় হবে। অ্যাজ আ টপ অর্ডার যদি নাজমুল শান্তকে প্রতি ম্যাচে খেলাতে চায়, সেই জায়গাটা একটা বিচার বিবেচনার জায়গা আছে। আমি যতটুকু শুনেছি এই টিমের ক্যাপ্টেন হতে পারেন নাজমুল শান্ত। সেক্ষেত্রে নাজমুল শান্ত যদি টি-20 ক্রিকেটের ওই মানদণ্ড অনুযায়ী আসলে কোয়ালিফাই করতে না পারেন, রেগুলার বেসিসে ডেলিভার করতে না পারেন, তখন রাজশাহী কিভাবে বিকল্প চিন্তা করবে সেটার একটা চিন্তার জায়গা আছে। এবারে টিমটাকে একটু বিশ্লেষণ করতে চাই একদম পরিপূর্ণভাবে। টপ অর্ডারে যে সমস্ত প্লেয়াররা আছেন, তানজিদ হাসান তামিম, সাহিবজাদা ফারহান, জিসান আলম, নাজমুল হোসেন শান্ত, এই চারজন আপনি যদি আমাকে বলেন, আমার কাছে মনে হয়েছে যে দ্যাটস আ ভেরি গুড পিক। একদিকে সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, জিসান আলম, নাজমুল শান্ত। এখন এই চারজনই আসলে প্রতিদিন খেলবেন কিনা, জিসানকে আপনি একটা উইকেট পড়ার পর বা 2টা উইকেট পড়ার পর খেলানোর রিস্ক নেবেন কিনা সেটা একটা বিষয়, নাকি জিসান আর তানজিদ তামিমকে ওপেনিং করিয়ে সাহিবজাদা ফারহানের মতো এক্সপিরিয়েন্সড একজন প্লেয়ার, যিনি পুরানো নতুন দুই ধরন কিংবা পাওয়ার প্লে পরে সব কন্ডিশনে তিনি অ্যাডজাস্ট করতে পারেন। আমার কাছে মনে হয় সাহিবজাদা ফারহান নিচের দিকে নেমে যাবেন, এটা আমার কাছে ব্যক্তিগত ধারণা। তানজিদ তামিম এবং জিসান। এখন নাজমুল শান্তকে আসলে কোথায় অকুপাই করবে সেটা একটা চিন্তার জায়গা থাকতে পারে, নাকি নাজমুল শান্ত মিডল অর্ডারের জায়গাটাই অকুপাই করবেন। যেহেতু মিডল অর্ডারে এখন পর্যন্ত বিদেশি সাইনিংটা ওইরকমভাবে দেখি নেই, শান্ত এবং মুশফিকুর রহিমকে আসলে স্টেবিলিটি প্রদানের কাজটা করতে হবে। আদারওয়াইজ এই টিমের মিডল অর্ডারে যারা আছেন, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, মেহরাব অহিন, আমার কাছে এখন পর্যন্ত আসলে এই তিনজন যে আসলে কনভিন্সিং কিংবা এই তিনজন ম্যাচ উইনিং, ওই একটা বিষয় আছে না যে ম্যাচ উইনিং প্রাইমারি রোলটা প্লে করা, ম্যাচ উইনিং প্রাইমারি রোলটা প্লে করার মতো এখন পর্যন্ত আমার তাদেরকে মনে হয়নি। হ্যাঁ, মাঝখানে ওই যে একজন প্রাইমারি রোল করা ব্যাটার থাকবেন, যেটা বিদেশিরা নর্মালি থাকে, তার সঙ্গে তারা সেকেন্ডারি রোলটা খুব ভালো প্লে করতে পারবেন বলে আমার কাছে মনে হয়। ছোট রোলগুলো প্লে করতে পারবেন, বাট বড় রোলগুলোর জন্য এই জায়গাটা আমার কাছে মনে হয় যে একটা ঘাটতির জায়গা আছে। তারা ডেফিনেটলি যদি পরবর্তীতে বিদেশি কোনো সাইনিং নেয়, সেক্ষেত্রে ব্যাপারটা কীরকম হবে আমি সেটা জানি না। মেহরাব অহিনকে এই বিপিএলে আমি দেখতে চাই কেমন পারফর্ম তিনি করেন। বোলিংটা আছে, এটা একটা বাড়তি অপশন। ইভেন আপনি যদি চিন্তা করেন যে এই যে দুইটা অলরাউন্ডার জিসান এবং মেহরাব অহিন, দুইটা বাড়তি অপশনও কিন্তু আসলে টিমকে বাড়িয়ে দেবে। আরও একজন উইকেট কিপার এই জায়গাটা আছেন, শাকির শুভ্র। আমার কাছে মনে হয় এটা তার জন্য একটা লার্নিং এক্সপিরিয়েন্স বিপিএলের মঞ্চে থাকা। শুভ্র হয়তো বা ওইরকমভাবে ম্যাচ পাবেন না। আব্দুল গাফফার সাকলাইন আমি অলরাউন্ডিং জায়গাতেই রাখতে চাই, কারণটা হচ্ছে যে অনেকে চেনেন না, বাট সাকলাইন ব্যাটিংটা ভালো করতে পারেন। বিপিএলের কনটেক্সটে কেমন করেন সেটা একটা দেখার বিষয় হবে। বাট আবারও বলবো যে অলরাউন্ডিংয়ের প্রাইমারি রোলটা আব্দুল গাফফার সাকলাইন যে প্লে করতে পারবেন, এটা যদি আপনি মনে করে থাকেন, তাইলে আসলে বিষয়টা তার জন্য একটা প্রেশার হয়ে যাবে। আমি একটু বোলিং অ্যাটাক নিয়ে কথা বলতে চাই, যেটা আমার আসলে খুব পছন্দ হয়েছে, মনে ধরেছে। রিপন মণ্ডল আর জাহান্দাদ খান আমার কাছে মনে হয় যে পারফেক্ট চয়েস, মানে অনেকাংশেই এগিয়ে রাজশাহী। রিপন মণ্ডল এবং সেই সঙ্গে জাহান্দাদ খান, এই দুইজনের অপশনটা এটা অনেকাংশেই আগানো। এবারে আপনি যদি স্পিন ডিপার্টমেন্ট চিন্তা করেন, নওয়াজ আছে, নওয়াজ ব্যাটিংয়ে ওই জায়গাটা, আমি ব্যাটিংয়ের কথাটা নওয়াজকে অনেক বেশি প্রমিনেন্ট রাখতে পারতাম ইফ ইট ওয়াজ খুশদিল শাহ। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন।
খুশদিল শাহ যদি থাকতেন তাহলে আমি বলতাম যে ব্যাটিং ও মিডল অর্ডারের ওই ঘাটতিটা পূরণ হয়ে গেছে, কিন্তু নওয়াজ থাকা মানে বোলিং আসলে আপনি অনেকাংশে এগিয়ে গেছেন। ব্যাটিংয়ে নওয়াজ ওই প্রাইমারি সার্ভিসটা দিতে পারবেন কিনা সেটা আমি জানি না, বা আমি সেটা বলতে পারবো না, বাট ইটস আ গুড পিক। মোহাম্মদ নওয়াজ সেই জায়গাটায় আছেন, জাহানদাদ খান আছেন, যেটা বলছিলাম যে রিপন মণ্ডল আছেন, তানজিম সাকিব সেই জায়গাটায় আছেন, দ্যাটস অ্যানাদার গুড চয়েস। তানজিম হাসান সাকিব নতুন বলে বেশ ভালো প্রমিনেন্ট, ব্যাটিংয়েও নিচের দিকে বেশ ভালো ব্যাটিং করতে পারবেন। সো ভেরি গুড পিক বাই রাজশাহী আমার কাছে মনে হয়েছে। ইভেন রুবেল, মিস্ট্রি স্পিনার রুবেল, যার কথা আমরা সবসময় বলি বা বলেছি অনফিল্ডের পর্দায় তিনি দল পেয়েছেন, রাজশাহী তাকে নিয়েছেন। আই উড লাভ টু সি হিম প্লেয়িং, আই উড লাভ টু সি হিম প্লেয়িং অ্যাট বিপিএল। এবং হোয়াট আই ক্যান অ্যাসিওর ইউ যে রুবেলকে যদি আসলে ঠিকঠাক মতো পরিচর্যা করা হয়, হি ক্যান বি অ্যান অ্যাসেট অফ বাংলাদেশ ক্রিকেট। একদিকে আলিসাল ইসলাম রংপুরে আছে, একদিকে রুবেল রাজশাহীতে আছে। আই থিঙ্ক হি ডিজার্ভস টু প্লে, তবে সেটা পুরোপুরি আসলে কম্বিনেশনের উপর ডিপেন্ড করবে, যদিও কারণ তাদের কিন্তু বোলিং লাইন আপটা বেশ সমৃদ্ধশালী। সো আমি যদি চিন্তা করি যে জাহানদাদ খান, রিপন মন্ডল, সাকলাইন অ্যাজ এ থার্ড সিমার অর আ ফোর্থ সিমার উইথ তানজিম হাসান সাকিব, সেই জায়গাটা মোহাম্মদ নওয়াজ আছেন, ইভেন মেহরাব অহিন কিংবা জিসান বোলিং করতে পারেন। রুবেলের জন্য বেস্ট ইলেভেনে চান্স পাওয়াটা কঠিন হতে পারে। ওয়াসি সিদ্দিকী আছে দলটাতে, যদি প্রয়োজন হয়, ইফ ইটস নিডেড, দেন ডেফিনেটলি হি ক্যান টেক হিজ পার্ট আমার কাছে মনে হয়। দুশান ইশারা, এই জায়গাটাও আমার কাছে মনে হয় ভালো পিক। লেগ স্পিন বোলিং করেন এবং সেই সাথে ব্যাটিংয়ের জায়গাটাও আছে, এবং যেখানে খেলা হবে বাংলাদেশের 3টা কন্ডিশনে, আমার কাছে মনে হয় যে হি ক্যান বি আ সারপ্রাইজ পিক, হি উইল বি আ সারপ্রাইজ পিক। এবং বাংলাদেশে যে স্ট্যান্ডার্ডের ক্রিকেট হয় সেই জায়গাটায় দুশান ইশারার বোলিং অনেক বেশি মাত্রায় কার্যকরী হবে। সো দ্যাটস আ ভেরি গুড পিক বাই রাজশাহী ওয়ারিয়ার্স। এবং তাদের বোলিং লাইন আপটা নিয়ে আসলে বোলিং অপশনটা নিয়ে কোনো কথা নেই। আমার যে বিষয়টা মানে আমার কাছে মনে হয়েছে অ্যানালাইজ করতে গিয়ে, যে নাজমুল হোসেন শান্তকে যদি প্রতি ম্যাচে অকুপাই করতে হয়, ডেফিনেটলি হি নিডস টু পারফর্ম বিকজ ইফ মানে আমার কাছে মনে হয় যে তিনি যদি আন্ডার পারফর্ম করেন, তখন ইট উইল বি ডিফিকাল্ট ফর দ্য থিঙ্ক ট্যাঙ্ক টু শেপ দ্য টিম। এবং ওই জায়গাটাই আসলে আমার কাছে মনে হয়। আবার অনেক সময় দেখা যায় যে যেটা আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী টিম ম্যানেজমেন্ট হেজিটেট ফিল করে কিনা, বা অনেক ব্যাপার থাকে। সো এই জায়গাটায় আই উইশ নাজমুল শান্ত ফর্মে ব্যাক করবেন টি-20 ক্রিকেটের পার্সপেক্টিভে, এবং টিমের ডিমান্ড অনুযায়ী ব্যাটিং করবেন। টিম তার উপর হয়তো বা ট্রাস্ট সেই জায়গাটায় রাখবে। বাট এটা একটা জায়গা। আর মিডল অর্ডারের জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে বিদেশি আরেকজন প্লেয়ার যদি থাকতেন ওই রকম, যিনি মানে হু ক্যান অ্যাকচুয়ালি টেক দ্য প্রাইমারি রোল অফ মিডল অর্ডার টু ফ্লারিশ দ্য ইনিংস আফটার দ্য পাওয়ার প্লে। কারণ আমাদের সবচেয়ে বড় ল্যাকিংয়ের জায়গাটা থাকে আফটার দ্য পাওয়ার প্লে। আমাদের লোকাল ব্যাটাররা আসলে বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটিটা ইজ ভেরি ন্যারো, ইজ ভেরি লেস। সো ওই জায়গাটায় আমার কাছে মনে হয় যে একজন বিদেশি প্লেয়ার যার হু হ্যাজ দ্য বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটি এবং ওই টাইপের খেলাটা খুব ভালো খেলতে পারেন, এটা মনে হয় রাজশাহী টিমের একটা ওয়ান অফ দ্য বিগেস্ট ল্যাকিংস। আদারওয়াইজ ইটস এ সুপারব টিম। বোলিং অপশন ওয়াইজ আমার কাছে মনে হয় সুপারব। ব্যাটিংও স্টেবিলিটি আসবে, তানজিদ তামিম, সাহেবজাদা ফারহান, জিসান, আই উড লাভ টু সি হিম স্কোরিং, এবং অলসো আই উড লাভ টু সি নাজমুল শান্ত স্কোরিং রানস ফর রাজশাহী ওয়ারিয়ার্স। থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।